নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রের লেখা উপন্যাস চাওয়া পাওয়া। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ধরো, প্রথমে একটা কলেজের দৃশ্য। কলকাতার একটা যে কোনো কলেজ, অবশ্য যেখানে কো এডুকেশন। একটি মেয়ে দেশের স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে পড়তে এসেছে সেই কলেজে। থাকে মেয়ে হোস্টেলে। মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করলেও পড়াশোনায় তার খুব মন। তার সঙ্গে আলাপ হয়ে গেল এক কলেজ মেটের সঙ্গে। সে ঘটনাটাও তুলে ধরবে। ছেলেটি কলেজ ম্যাগাজিনে লিখত প্রতি সংখ্যায়। তাছাড়া বাইরে 2-4টে পত্রিকাতেও তার লেখা ছাপা হতো। সবাই সেসব লেখা পড়ে প্রশংসা করত। মেয়েটিও পড়ত সেসব লেখা নিয়মিত। পড়ে তারও ভালো লাগত। কলেজের সমাবর্তন উৎসবে মেয়েটি নিজেই যেচে আলাপ করল ছেলেটির সঙ্গে। ছেলেটিরও হঠাৎ ভালো লাগলো মেয়েটির নম্র ভদ্র ব্যবহার, তার দুটি স্বপ্নীল চোখ। যদিও মেয়েটি অসাধারণ মানবী নয়, তবু ছেলেটির মনে হলো সে তাই। এটা বয়সের ধর্ম। তখন তাতে সাধারণকেও বিশেষ বিশেষ ক্ষেত্রে অসাধারণ মনে হয়ে থাকে। মেয়েটি প্রশংসা করল ছেলেটির লেখার। বললে, পূজার সংখ্যায় প্রকাশিত আপনার 2টো গল্প বেশ ভালো হয়েছে। বাস্তবতাবোধ, স্যাটায়ার আর চরিত্র বিশ্লেষণে সব নিখুঁত ও হৃদয়গ্রাহী। ছেলেটি মৃদু হাসল। বললে, যতটা প্রশংসা করছেন ততটা প্রশংসা পাবার যোগ্য লেখা নয়। কেন? একটু চেষ্টা করলেই ওরকম লেখা যায়, সবাই পারে। আমরা তো পারি না। চেষ্টা হয়তো করেননি, তা হতে পারে। এইভাবেই প্রথম আলাপ। তারপরে দেখা হয় মাঝে মাঝে। দুজনকে প্রায় দেখা যায় ভিক্টোরিয়া, লেক, ময়দান প্রভৃতি নানা জায়গায়। কখনো বা দেখা যায় সিনেমায়। বেশিরভাগ সময় রাতের খাবার হোটেলে খেয়ে ছেলেটা ফেরে তার আত্মীয়ের বাড়ি, মেয়েটি হোস্টেলে। এইভাবে 3-4টি মাস যেন তাদের বাতাসে উড়ে উড়ে কেটে যায়। ছেলেটি লেখে অনেক কম। তখন কাব্যলক্ষ্মী বা সাহিত্যলক্ষ্মীর চেয়ে মেয়েটি তার বেশি প্রিয়। তাতে পড়াশোনার ক্ষতি হয় অনেক, কিন্তু তা নিয়ে মাথা ঘামায় না ওরা। একদিন মেয়েটি ছেলেটিকে বলল, এভাবে ঘুরে বেড়াতে ভালো লাগছে না। কথাটা জানাজানি হয়ে গেছে। বান্ধবীদের কেউ বোধহয় বাবাকে চিঠি লিখে জানিয়েছে। সে কি? সত্যি কথাই বলছি। বাবাও চিঠিতে অনেক কিছু উপদেশ দিয়েছেন। তোমার সম্পর্কে সব কথা তিনি জানতে চেয়েছেন, আমি সব লিখে দিয়েছি। কি লিখেছ? লিখেছি যে তোমাকে ছাড়া বিয়ে করব না। এই কথা? তাছাড়া কি লিখব? কিন্তু তিনি যদি রাজি না হন? কেন হবেন না? কারণ তুমিও জানো, তোমার বাবা গোঁড়া ব্রাহ্মণ আর আমি কায়স্থ। এটাই তো বড় বাধা। তা হোক, তিনি বাধা দিলে আমি আমার পথে চলব, জেনে রেখো। দেখা যাবে। এইভাবে কথাটা হলো ঠিক, কিন্তু যখন বাবা স্পষ্ট লিখে দিলেন যে তিনি ও ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবেন না, তখন মেয়েটি খুব আঘাত পেল। বাবা অবশ্য ধনী নয়, নিম্ন মধ্যবিত্ত। মেয়েটি সংসারে বড়। তার অনেক ছোট 2টি ছেলে। মেয়ের উপরে তার অনেক আশা ছিল। সে কি না বয়ে গেল। বাবার তাই দুঃখ অনেক। যাই হোক, চিঠি লেখালেখি হলো অনেক, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কারণটা অতি সাধারণ। বাবা দেখলেন, যদি মেয়ে লাভ ম্যারেজ করে তার পেছনে একটা টাকাও তিনি খরচ করবেন না। সেই টাকায় বরং অন্য 2টি ছেলেকে মানুষ করবেন। ছেলেটির তাতে মাথা ব্যথা নেই। প্রকৃতপক্ষে তার গার্জেন কেউ নেই। বাবা মা মৃত।
দাদু তাকে পড়াশোনা চালিয়ে মানুষ হবার মতো উপযুক্ত টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেছেন। এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করে। তাদের মাসে গোটা 50-60 টাকা করে দেয় খরচ হিসেবে। তাই তার দায় নেই, দায়িত্বও কিছু নেই। যা হোক, প্রথম যৌবনের একটা রাজ্যে তারা প্রবেশ করেছে, তাই বিয়ে তাদের হতে বাধা নেই। দুজনের বন্ধুবান্ধবীরা মিলে বিয়ে উপলক্ষে একটা বাড়িও ভাড়া করে ফেলল। রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে নানা অনুষ্ঠানের ত্রুটি হলো না। এলো পুরোহিত, রীতিমতো অগ্নিসাক্ষী করে মন্ত্র পড়ে বিয়ের অনুষ্ঠান হলো সেই বাড়িতে বেশ ঘটা করে। শুভদৃষ্টি, 7 পাক কিছুই বাদ গেল না। দুজনের সেদিন কী আনন্দ! দুজনে যখন বেনারসি আর গরদের জোরের গাঁটছড়া বেঁধে 7 পাক ঘুরছিল, তখন মেয়েটির মনে খুব আনন্দ ও তৃপ্তির হাসি। বন্ধুবান্ধবদের চেষ্টায় একটা ছোট 2 ঘরের ফ্ল্যাটও জোগাড় করা হয়েছিল। সেখানেই দুজনে থাকতে লাগলো। কোনো ঝামেলা নেই, গোলমাল নেই, শান্তির জীবন শুরু হলো। তাদের যেন পিছনের দিকে কিছু নেই, আছে শুধু সামনের দিকে বিরাট ভবিষ্যৎ। একটু থামল মালা, বললে, গল্পটা কেমন জমছে বলো? প্রশান্ত হাসল, কোনো জবাব দিল না। ভালো লাগছে নিশ্চয়ই? আরও ভালো লাগবে এরপরে, শোনো। দুজনে কোনো দিন একসঙ্গে মিলে রান্না করে, দুজনে কোনো দিন বাইরে ঘুরে রান্নাই হয় না, হোটেলে খেয়ে নেয়। জিনিসপত্র কেনা হয় নানা রকম, প্রচুর। পড়াশোনা আর হয় না। দুজনেই ভাবে তারপর কি হবে। মেয়েটি কিছুদিন পরে অনুভব করে সে মা হতে চলেছে। আর ছেলেটি, সে প্রচুর চেষ্টা করে একটা চাকরি জোগাড় করার জন্য। মেয়েটি বলে, কি দরকার ওর? তুমি প্রচুর লিখতে পারো তো, তাতেও তো প্রচুর রোজগার হয়। ছেলেটি হাসে, বলে, লিখতে আমি পারি বটে, তবে প্রচুর পারি না। কেন? কারণ প্রচুর লেখা আর ভালো লেখা এক নয়। বেশি লিখলে লেখা ভালো হয় না। কেন? তা বলতে পারবো না, এটা আমার ধারণা। ছেলেটি দেখে দাদুর টাকা দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে মেয়েটির মধ্যে মাতৃত্বের ছাপ অতি স্পষ্ট হয়ে উঠেছে। তার মধ্যে ছেলেটি বললে, চাকরির জন্য মেয়েটিকে সে হাসপাতালে পাঠাতে পারবে না। মেয়েটি বললে, বাড়িতে করলে অনেক খরচ হবে তো। তা হোক। 200 টাকা খরচ করে একজন পাশ করা ধাত্রীকে দিয়ে বাড়িতেই ডেলিভারি হলো একটা মেয়ে, প্রথম সন্তান। দুজনেরই একান্ত আদরের ধন। ছোট্ট একতলা বাড়ির 2খানা ঘরের ফ্ল্যাটের একটিতে মা আর মেয়ে আশ্রয় নিল। এতদিনে ছেলেটি উপলব্ধি করল তার টাকা প্রায় নিঃশেষ। ঘরে অপ্রয়োজনীয় জিনিস অনেক কেনা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় বহু কিছু কেনা হয়নি। 3 জোড়া দামি চপ্পল কেনা হয়েছে মেয়েটির জন্যে, ছেলেটির জন্যে 2টি শাল, কিন্তু মেয়ের জন্য রাবার ক্লথ নেই। অবশ্য তা কেনা হলো একদিন, তবে অনেক কষ্টে। ছেলেটি দিন রাত ভাবে, পড়তে পড়তে কখন পড়ার মধ্যে ডুবে যায়। এত ডুবে যায় যে দুনিয়া ভুলে যায়। মেয়েটির এসব ভালো লাগে না। সে চায় তার স্বামী একটু প্র্যাকটিক্যাল থাকুক। মেয়েটি একদিন বললে, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমি গল্প লিখি 2-4টে, তোমার তো নাম হয়েছে, তোমার নামে ছাপালে টাকা পাবে। এমনকি 2-একটা উপন্যাস যদি হয়, দেখো পারো কিনা। সত্যি একটি গল্প মেয়েটি একদিন লিখে ফেলল অনেক কষ্ট করে। ছেলেটি তা পড়ে হেসে খুন। বললে, চিন্তা করো, এটা একেবারে অবাস্তব হয়েছে। যুক্তি দিয়ে সে বুঝিয়ে দিল। মেয়েটিও দেখল সত্যি তাই, এটা অবাস্তব। মেয়েটি ছিঁড়ে ফেলল।
ছেলেটি বলল, চেষ্টা করো, ধীরে ধীরে হবে। দরকার নেই, এ আমার দ্বারা হবে না। এদিকে ছেলেটি চাকরির জন্য দুয়েক দরখাস্ত পাঠালো নানা জায়গায়, কিন্তু কোনো ফল হলো না তাতে। এইভাবে দিন কাটতে লাগলো। ছেলেটি বাড়িতে থাকে খুব কম, মাঝে মাঝে বেশি রাতে ফেরে, চাকুরির চেষ্টায় ঘোরে। বাড়িতে বুড়ো একটা চাকর, সে যা হোক একটা কাজকর্ম করে। বিয়ের পর থেকে চাকরটা আছে, সে মাইনে না পেলেও ছাড়ে না তাদের। এইভাবে দিন কাটে। কাটে বললে ভুল হবে, জোর করে কাটাতে হয়। অবশেষে একদিনের কথা। খুকুটির বয়স তখন বছরখানেক মাত্র হয়েছে। একদিন ছেলেটি বাড়িতে ফিরল সকাল 10টা নাগাদ, সঙ্গে একজন অপরিচিত যুবক। ছেলেটি বললে, ইনি আমার পুরনো বন্ধু, বর্তমানে বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর। এর একটা ছবিতে একটা ছোট উপনায়িকার পার্ট খালি আছে। আমার এবং ওর ইচ্ছা তুমি ওই রোলটা করো। স্ত্রী রাজি হলো না, বললে, আমি পারবো না। ডিরেক্টর ভদ্রলোক বললেন, প্রথম প্রথম এমনি কঠিন মনে হয়, তবে চেষ্টার অভ্যাস থাকলে সব ঠিক হয়ে যাবে। স্ত্রী তবু রাজি হয় না। স্বামী বললে, চিন্তা কি, মাত্র 4-5 দিনের কাজ, আমি রোজ সঙ্গে যাব। ডিরেক্টর বললেন, আপনি ভেবে দেখুন, এটা একটা আর্ট, একটা কলা। যদি রাজি হন তো যাবেন স্টুডিওতে, আমরা অবশ্যই ক্যামেরা টেস্ট করে নেব। তিনি চলে গেলেন। স্বামী আর স্ত্রী কথা বলল। তারপর স্ত্রী বলে, আমি পারবো না। স্বামী বলে, তুমি নিশ্চয়ই পারবে, তোমার সে প্রতিভা আছে বলে আমার সঠিক বিশ্বাস। বাদানুবাদ চলল। অবশেষে স্ত্রী রাজি হলো। পরদিন তারা দুজনে গেল স্টুডিওতে। আশ্চর্য ব্যাপার, ক্যামেরা, সাউন্ড সব টেস্টেই মেয়েটি পাশ হয়ে গেল, কোনো বাধা রইল না। অভিনয় সে করল ওই পার্টে। মাত্র 5-6 দিনের কাজ হলেও 1000 টাকা সে পেয়ে গেল। তারপর আর কোনো ঘটনা নেই। মাস 2 পরে হঠাৎ একদিন এলো 2টো কার্ড, প্রেস শো দেখবার জন্য আমন্ত্রণ। স্বামী স্ত্রী দুইজনে গেল ছবি দেখতে। মেয়েটির অভিনয় তার নিজের একেবারে ভালো লাগলো না, তবে স্বামী বললে, মোটামুটি হয়েছে, এর চেয়ে ভালো হওয়া শক্ত। স্ত্রী হাসতে লাগল। ওসব কিছু তার কাছে খেলা বলে মনে হতে লাগলো। এই কি অভিনয়, আর এটা কি ফিল্ম, এই দেখবে কি লক্ষ লক্ষ লোক। নিশ্চিত মনে স্ত্রী বাড়ি ফিরে এলো। ফিল্মে নামা তার দ্বারা হবে না। মালা বললে, কেমন লাগছে এ গল্পটা? প্রশান্ত বললে, মন্দ নয়, তবে বোরিং হয়ে যাচ্ছে। কেন? তোমাদের ফিল্মের গল্প তো চাই, প্রতিটি দৃশ্যের নূতন নূতন প্রসঙ্গ। না, এটা ভুল। কেন? আগে এটা চলতো, আজকাল বিদেশি অনুসরণ চলছে ভালো, তাই লোকে আর ঘন ঘন স্টান্ট পছন্দ করে না। তাই বুঝি? হ্যাঁ, তবে যে দেখি নানা ফিল্মে, সেগুলো চিপ ফিল্ম। সত্যজিৎ রায় প্রভৃতি বিখ্যাত আধুনিক ডিরেক্টরদের ফিল্মে দেখবে গল্প কিছু নেই, তবে কি আছে? আছে জীবন, মানে লাইফ। জীবন থেকে তাহলে আজকাল ভালো ভালো কাহিনী তৈরি হয়, মানে যাতে কাহিনী নেই। ঠিক তাই। প্রশান্ত হাসল। হাসলে যে? হাসব না? বর্তমানে বাঙালির জীবনটা কি? মানে কষ্ট আছে, দুঃখ আছে, আশা আছে, সব মিলিয়ে একটা জীবন তো আছে। বাংলার প্রাচীন সংস্কৃতি আছে। না, তা নেই। বাঙালিয়ানা আছে? না, নেই। বাঙালিয়ানা এখন স্বাধীনতার পর হঠাৎ আধা সাহেবিয়ানা হয়ে দাঁড়িয়েছে। শোনো মালা, জীবন সৎ সাহিত্যকে অনুসরণ করে চলে, সাহিত্য জীবনে অনুসরণ করবে কেন? ভালো বুঝলাম না। শোনো,
বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুলের সাহিত্যকে অবলম্বন করে বাংলাদেশের তথা ভারতের ব্রিটিশ বিরোধী বিপ্লবী তৈরি হয়েছে। তারা বিপ্লবীদের দেখে দেখে বই লেখেনি। তা ঠিক, বিবেকানন্দ ঋষি হলেও সাহিত্যিক ছিলেন। তিনি জাতিকে আদর্শ দেখিয়ে গেছেন। জাতির অবস্থা দেখে তার নকল তিনি করেননি। এটা মানলাম। আজকাল সাহিত্যের মানে সস্তা পত্রিকা ভরানো সাহিত্যের কি লেখা হচ্ছে, ফিল্মের কি কাহিনী। তার ফলে কি হচ্ছে? ফলে এই হচ্ছে যে তা দেখে গড়ে উঠছে আধা সাহেবী নকল নিকৃষ্ট সমাজ, অপকৃষ্ট এক সমাজ। সে সমাজের নায়করা জেমস কল্ট বা হিচককের নায়কের অনুসরণে চোঙা প্যান্ট পরে বুক ফোলায়। আর এই যদি সমাজ হয়, অনুকরণ বা অবলম্বন করে কি ফিল্ম বা সাহিত্য হবে? মালা ভাবে, একটু পরে বলে, কথা অস্বীকার করি না। প্রশান্ত বলে, তাই তো দেখতে পাচ্ছ আজ সারা দেশের সেক্স পত্রিকা ছড়াছড়ি। পুলিশ মাঝে মাঝে ধরে, আবার বের হয় নতুন নামে। এই ব্যবসা এর চেয়ে কোল্ড স্টোরেজে আলু রাখলে বেশি টাকা পেত। এভাবে জীবন ও সংস্কৃতি নিয়ে ছেলে খেলা করা ব্যবসা করেছে যেসব পত্রিকা, তাদের কি শাস্তি দেওয়া উচিত বলো? তা বটে। তাই জীবনকে প্রতিফলন করে সাহিত্য, এটি আমি মানি না। বরং বলতে পারো, জীবনের যা ভুলভ্রান্তি তার সমালোচনা করো, তাকে চাবুক মারো। সমাজে যা চলছে তা রসি রসি লিখে নাম কেনা যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু তাতে তো বিকৃত সমাজ আরও বিকৃত হবে। সমাজে অন্যায় যারা করত তারা তো বাজার ভেবে করত। সাহিত্যের সম্বর্ধনা পেলে তো তারা সেটাকে ন্যায় ভাববে। তা বটে। তাই দোহাই তোমার, তুমি যা গল্প বলছো তাই বলো, এর মধ্যে অহেতুক ভূমিকা জুড়ো না। ঠিক আছে, একটু থামো মালা। তারপর বলে, গল্পটা কতদূর বলা হলো? ওই যে স্ত্রীর সিনেমা দেখে ফিরে এলো। হ্যাঁ, তারপর আর কি, সামান্য বাকি। তার মানে সবে তো শুরু। শুরু নয়, তারপর স্ত্রীর ধারণা ভুল প্রমাণ হয়ে গেল। অনেক প্রযোজক এলো, কন্ট্রাক্ট শুরু হলো। প্রথমে দুটো, তারপর আরও চলল। স্বামী কলকাতায় জমি কিনে স্ত্রীকে বাড়ি বানিয়ে দিল, একতলা বাড়ি। মেয়েকে পাঠালো বোর্ডিংয়ে। তারপর নিজে একদিন কেটে পড়ল। সে স্ত্রীকে বললে, তোমার পথ বেশ সচ্ছল, তুমি চলো, আমি এবার চলি। আমার আদর্শ তো রাখতে হবে। তাই স্বামী একতলা এক ঘরের কামরা ভাড়া নিয়ে বসে বসে রাতের পর রাত উপন্যাস লেখে। তার আদর্শ উপন্যাস, মাঝে মাঝে লেখে গল্প। তাছাড়া কিছু টিউশনি করে, কিছু টাকা পায়। মাঝে মাঝে বাংলা তরল পদার্থ খায়। এই নাকি তার আদর্শ, স্ত্রীর মনে ব্যথা দেওয়া। একটু থামে মালা, একটু করে শ্যাম্পেন ঢালে 2টি গ্লাসে। তারপর বলে, স্ত্রী দাবি করতে পারত, কিন্তু স্বামী সে সুযোগ দেয় না, ঠিকানা দেয় না। নিজে দেখা করে 2-4 মাস পরে 2-1 দিন। 3টি বৎসর স্ত্রী এদিকে কিভাবে কাটালো সে খবর সে রাখে না। স্বামী মনে করেছিল স্ত্রী বোধহয় এবার বিয়ে করে নতুন ঘর পাতবে, কিন্তু স্ত্রী একরোখা, তারও আদর্শ আছে। চেহারা দেখিয়ে টাকা উপার্জন করতে পারে, কিন্তু সে নিচে নামতে রাজি নয়। তখন প্রশ্ন হলো, কার আদর্শ বড়, স্বামীর না স্ত্রীর? প্রশান্ত বললে, তারপর? মালা হাসল, বললে, তারপর শেষ করার ভার তোমার। তুমি যখন গল্পটা তৈরি করেছ, তাছাড়া তুমি হবে প্রডিউসার, তখন তা শুনতে হবে তো। তাহলে আর তোমাকে ভার দেব কেন? তবে একটা কথা। কি কথা বলো? আগেকার দিনে প্রমথেশ বড়ুয়া আমলে ট্র্যাজেডির দাম ছিল, মাঝখানে জোর চলল কমেডি। আজকাল আবার ট্র্যাজেডিই ভালো চলছে, তাই নাকি?
মিথ্যা বলে আমার লাভ? তা বটে। আজকাল ট্র্যাজেডি চলছে বটে, তবে আমি জোর করে তোমাকে তা করতে বলছি না। তুমি যা হোক একটা করো। ডায়লগ সব আমার ইচ্ছা মতো দেব তো? নিশ্চয়ই। তবে এই কথা কেন? কারণ তুমি দেখলাম স্ত্রীটির পক্ষ নিয়ে বেশি কথা বললে। এটা একতরফ হয়ে গেল। আমি দুইজনের পক্ষ নিয়ে কথা বলবো। তবে আমাকে সব চরিত্রের প্রতি উপযুক্ত মন দিতে হবে তো। তবে সাইডের চরিত্র কিছু বলনি, সেগুলো তুমি বসিয়ে নেবে। তা না হয় নেব। তার দক্ষিণা কত পাওয়া যাবে তা বলো। সেটা গল্প শুনে, মানে জিস্ট শুনে। কবে তুমি জিস্ট দেবে? যদি বলি পরশু? পারবে? নিশ্চয়। তোমার আমার জীবন নিয়ে যে গল্প, সে তো সব বাস্তব ঘটনা। এটা লিখতে আর এমন কি সময় লাগবে? মালার দু চোখে হঠাৎ দেখা গেল জল। তুমি কাঁদছ? না, কান্নার অভিনয় করছি। তার মানে তোমার এবং অনেকের ধারণা যেহেতু আমরা অভিনেত্রী, তাই সবই আমাদের বোধহয় অভিনয়। তা সত্য নয়। তা সত্য হতে পারে না। অভিনয় করি আমি স্টুডিওতে, বাড়িতে বসে নয়। প্রশান্ত একটু থামল। বললে, তুমি কখনো ওসব খাওনি, তাই বোধহয় আজ বেসামাল হয়ে পড়েছ। তা হোক, আমি এখন উঠব। বসো না। একটু বসলে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? তা জানি, তবু বসতে পারবো না আমি বেশিক্ষণ। কেন? আমি একটা কাজে এসেছি তোমার কাছে। কি কাজ? মাসের শেষ তো, কয়েকটা টাকা ধার নেবার ইচ্ছা ছিল আমার। এই কথা? সে তো তুমি যখন ইচ্ছা বললেই পেতে। কত? গোটা 20। ছি, তোমার লজ্জা করে না? মাত্র 20 টাকা তুমি চাইতে পারলে? অথচ তুমি জানো 20,000 চাইলে আমি কত খুশি হতাম। তা জানি, তবে তা নেবার অধিকার আমার নেই। এটা তোমার উপার্জন। তুমি হাসালে। 20 টাকা আমার ব্যাগে নেই। খুলে দেখো, সব 100 টাকার নোট। 2টো খুচরো টাকা ছিল, তা দিয়ে দিলাম সিগারেট আনবার জন্য। খুচরো নেই? না। নেই কেন? কেননা আমি নিজের গাড়িতে চেপে সোজা স্টুডিও থেকে আসছি, আর কোনো কোম্পানি খুচরো টাকা দেয় না, সব দেয় 100 টাকার নোট। তা বটে। তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে 100 টাকা নিতে হবে। বেশ তো, তাই দাও। 100 টাকার একটা নোট নিয়ে পকেটে রাখল প্রশান্ত। বললে, ঠিক আছে, 25 টাকা দেব বাড়িওয়ালাকে, ঘর ভাড়া। 25 টাকা দেব তবে সাধনকে। ও মাইনে নেয় না, কিছু দেওয়া উচিত তাকে। হরিসাধন এখনো আছে? আছে। বুড়ো আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। যদিও আমি বাড়ি ভাড়া করে উঠে আসার পর তাকে বলি চলে যেতে, সে যায়নি। মাইনে কখনো সখনো পায়, দুবেলা দুমুঠো খেতে তো পায়, এই তার ঢের। তবে আমাকে কেন জানি না বড্ড অবজ্ঞা করে। করবে না? কেন করবে? তুমি যে অবজ্ঞার মতো কাজ করেছ, নিজের বউ মেয়েকে যে প্রতিপালন করতে পারেনি, তারপরে আবার বউ কিছু করতে পারল বলে তাকে যে ত্যাগ করল, তাকে সে কি পুজো করবে? মালা, কি তুমি ওভাবে বলছো কেন? বলবো না? কেন বলবে? কেন বলবো না? বিয়ের সময় নিশ্চয়ই আমাদের এমন অঙ্গীকার ছিল না যে তুমি উপার্জন করলে আমাকে আজীবন সুখে রাখবে, আর আমি করলে তোমাকে কিছু দেব না, আমাকে পৃথকভাবে দিন কাটাতে হবে বিরোহিণী যক্ষুপ্রিয়ার মতো। না না, তা নয়। তবে কি কি তোমার আদর্শ? আমি অভিনয় তো করতে চাইনি, তুমিই তো। তাতে কি? তুমি তো শান্তিতে আছো। এর নাম শান্তি? তবে কি? এর চেয়ে চরম অশান্তি মেয়েদের আর কিছু হতে পারে না।
কিন্তু আমি যে অবস্থায় থেকে যে মন নিয়ে আমার আদর্শ উপন্যাস লিখছিলাম তার সুর কেটে যেত যদি আমি তোমার সঙ্গে ওখানে থাকতাম। তা তো তুমি মানবে? না, মানব না। কেন? মনের অবস্থাকে শিল্পীরা যে কোনো সময়ে যে কোনো কল্পনা লোকে নিয়ে যেতে পারে। তা না হলে সে শিল্পী হলো কি করে? যদি গ্রীষ্মের দুপুরে বসে শীতের ইংল্যান্ডের ছবি আঁকতে না পারল, তবে সে শিল্পীর কিসের ইমাজিনেশন? প্রশান্ত হাসল। হাসছ যে? এবার আমি হার মানলাম মালা। কেন? কারণ তোমার অভিনয় দেখে আমি বুঝেছি তুমি তা পারো। তুমি সত্যি শিল্পী। যাক, আর লেকচার দিতে হবে না, বলে মালা শেষটুকু ঢেলে দিল গ্লাসে। বললে, 2টি বোতল শেষ হলো, আর নেই কিন্তু। তা জানি। বেশ, এবার অন্য কিছু চলবে। মানে যে যা পাঠায় সবই তো থাকে জমা। তবে আমি আজ প্রথম, আমার আর চলবে না। আমারও আর লাগবে না, বলে প্রশান্ত গ্লাসটা তুলে নিল হাতে। গ্লাসের তরল পদার্থটুকু শেষ করে প্রশান্ত বললে, এবার তাহলে আমি উঠব। উঠবে? তার মানে? কেন? কটা বাজে জানো? না। এই দেখো, 8:30। তাহলে তো উঠতেই হবে। আমাকে যে যেতে হবে অনেকটা পথ, তা তো জানো। না, যাবে না। যাব না? না না না। মালা উত্তেজিত। প্রশান্ত তার মাথায় হাত রাখল। বললে, এ কি, তোমার মাথা যে গরম। গরম হবে না? না। 1 বোতল শ্যাম্পেন তুমি আজ জীবনে প্রথম আমাকে খাওয়ালে কেন? আমি তো খেতে বলিনি। তবে তুমি তো বের করেছ। বেশ করেছি। তুমি আজ যাবে না। তোমার ঝি চাকররা কি ভাববে? কি ভাববে? সবাই জানে তুমি আমার স্বামী। একদিন ছিলাম, আজ নেই। তার মানে? মানে আজ তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না, এই কথা? তুমি ভীরু, কাপুরুষ, স্বার্থপর। তুমি রাগ করছো। রাগ নয়, এটাই আমার মনের কথা। এতদিন মন খুলে কথা বলতে পারিনি। তোমাকে কখনো বাধা দিইনি আমি। এমনকি তুমি আমার হৃদয়ে চাবুক মেরে গেলেও কথা বলিনি। আজ বলবে? বলবো, আজ সব বলবো। কারণ আজ আমি মদ খেয়েছি। আমার মনের কথা কিছুই চাপা থাকবে না। এ কি বলছো তুমি? ঠিক বলছি। আমাকে বাধা দিতে তুমি আজ পারবে না। মালার মাথা, কপাল, হাত, গায়ে মৃদু মৃদু স্পর্শ করল প্রশান্ত। বললে, তুমি একটু শান্ত হও মালা। না, তা হব না। আজ আমি দাবি জানাবো। কিসের দাবি? নারীত্বের। তার মানে? মানে তুমি আমাকে বঞ্চনা করেছ। একটা কন্যা তুমি আমাকে দিয়েছ, কিন্তু একটি পুত্র চাই আমি। মেয়ে তো চলে যাবে পরের ঘরে। আমার শেষ জীবন তবে কাটবে কি নিয়ে? এটাও তোমার মিথ্যে রাগ। আমি তো তোমাকে স্বাধীনতা দিয়েছি। না, স্বাধীনতা দাওনি। তুমি কি চাও আমি ব্যভিচারিণী হই? না। তবে? ঠিক আছে, তোমার কথা আমি রাখব। তার আগে সময় চাই। আমাকে ভাবতে দাও। আমি দায়িত্ব নিতে পারবো না, আর আমি কেন পিতা হতে যাব? দায়িত্ব নাও, তোমাকে নিতে হবে। আমি তো বারণ করিনি। জেনে রেখো, এ সব তোমার। প্রশান্ত আবার মালাকে আদর করে তাকে শান্ত করে বিছানায় শুইয়ে দেয়। মালা কাঁদে, চোখের জল বাঁধ মানে না। তুমি কাঁদছ? হ্যাঁ, এটা যাই হোক আমার মিথ্যা অভিনয় নয়। তা জানি। তবে বলো, আজ তুমি থাকবে? না, আজ নয়। তোমার মনকে তুমি স্থির করো। তুমি গল্প লিখবে তো? ফিল্মের গল্প? হ্যাঁ।
পরশু আসবে? আসব। কটায়? বেলা 10টাতে। না, বেলা 11টাতে তুমি যাবে সোজা সাদার্ন স্টুডিওতে। তুমি থাকবে? থাকব। বেশ, তাই হবে। আজ তুমি শান্ত হও, আজ ভাবো, ঘুমাও। পরশু তোমার সঙ্গে ঠিক আমি দেখা করব। এটা তোমার সত্যি কথা, না এটাও কোনো নতুন অভিনয়? তোমাকে ছুঁয়ে বললাম। ঠিক আছে, দাঁড়াও। প্রশান্ত দাঁড়ালো। মালা তাকে প্রণাম করল। বললে, আজও মেনে নিলাম তোমার কথা, কিন্তু পরশু আমি তোমাকে চাই। গল্প নিয়ে আসবে। কি হবে এ গল্প? দেখতেই পাবে। আচ্ছা, তাহলে আমি চলি। এসো। প্রশান্ত উঠে দাঁড়ায়, চলতে থাকে, আর মালা বিছানায় লুটিয়ে পড়ে চোখের জলে বুক ভাসিয়ে দেয়। প্রশান্ত নিচে নামে, বাইরে আসে, পকেটে হাত দেয়। 8 আনা পয়সা আছে। 100 টাকার নোটটা বুক পকেটে। বেরিয়ে এসে একটা রিকশা নেয়। কোথায় যাবেন বাবু? রিকশাওয়ালা তাকায় ভালো করে। সোজা দক্ষিণ দিকে, নেতাজি মহল্লা। কত ভাড়া নেবে? 10 আনা। না, 8 আনা দেব। আচ্ছা, আসুন। প্রশান্ত উঠে বসে রিকশাতে। রিকশা ছুটে চলে। বাড়ি ফিরে আসে প্রশান্ত। রিকশার ভাড়া দিয়ে বিদায় দেয়। রিকশাওয়ালা চলে যায়। ছোট একতলা বাড়ি, তারই বাইরে একটা ঘর। কড়া নাড়ে। হরিসাধন দরজা খুলে দেয়। বুড়ো চাকর। বাবু, এত রাত হলো? হ্যাঁ রে। প্রশান্ত 100 টাকার নোটটা তার হাতে দিয়ে দেয়। বলে, 2 প্যাকেট সিগারেট আনতে আর 2 দিস্তে কাগজ। তাতে তো ভাঙানি দেবে না। ঠিক আছে, তবে কাল সকালে ভাঙিয়ে দিয়ে দিস। ধারে আনবি। হরিসাধন তাকায়। বলে, এত টাকা? ও কিছু না, অনেক পাবো আরও। আমি যে নতুন কন্ট্রাক্ট পেলাম গল্প লেখার। তাই নাকি? হ্যাঁ, শোন, 25 টাকা ঘর ভাড়া দিবি, 25 টাকা তুই নিবি, আর 50 টাকা থাকবে, তাতে যা হয় তাই হবে। ঠিক আছে। খাবার আছে? হ্যাঁ বাবু, ও বেলা তো এলেন না। ভাত, মাছ আর ডাল আছে। দুজনের হবে? অনেক। ঠিক আছে, যা। হরিসাধন চলে যায়। একটু পরে ফিরে আসে সে ধীর পায়ে। তার হাতে 2 প্যাকেট সিগারেট, একটা ম্যাচ আর 2 দিস্তা কাগজ। প্রশান্ত বলে, খেতে দে। সামান্য খেয়ে নিয়ে সে লিখতে বসে। হরিসাধন চলে যায় খেয়ে দে। প্রশান্ত লিখতে থাকে। ফিল্মের জন্য গল্প সে এর আগে লেখেনি, তবে এটা লেখে মন দিয়ে। মাঝে মাঝে লেখে, আবার কিছু কিছু কেটে বাদ দিয়ে দেয়। লেখা চলতেই থাকে দ্রুত গতিতে। মাঝে মাঝে সিগারেট ধরায়, আবার লেখে। কটা বাজে তা হুঁশ থাকে না। রাত বাড়ে। ঢং ঢং। দূরের পেটা ঘড়ি জানিয়ে দিল রাত 2টো বেজে গেল। প্রশান্ত উঠে বসে। না, আজ আর নয়। খাতার দিকে তাকায়। কয় ঘন্টা ধরে সে এক মনে শুধু লিখেছে। মোট 40 পাতা লেখা হয়ে গেছে। গল্পটা অবশ্য মালা যা বলেছিল ঠিক তাই নেই। মাঝে মাঝে বাইরের অনেক চরিত্র এসে গেছে তার মধ্যে। প্রশান্ত হাসে। মাত্র একদিনেই 40 পাতা। মালা দেখে খুশি হবে। কালই শেষ হবে এটা। খাতাপত্র গুছিয়ে রেখে মাথায় একটু জল ঢেলে দিয়ে সে শুয়ে পড়ে। রাত অনেক হলো। আজ আর নয়, কাল বাকিটুকু শেষ করতেই হবে তাকে। সাদার্ন স্টুডিও। প্রশান্ত আজকাল স্টুডিওতে আসে না। বহুদিন আগে এসেছিল সে। তা প্রায় হলো কয়েক বছর আগে, মালাকে সঙ্গে নিয়ে। তারপর আজ এলো। হাতে তার গল্পের খাতাটা ধরা।
একজন দারোয়ান তাকে ধরল। কাকে চান? ম্যানেজার বাবুকে। কার্ড আছে? না। একটা কাগজে নাম ঠিকানা লিখে দিন। ঠিক আছে। প্রশান্ত একটা কাগজে নাম ঠিকানা লিখে দিল। দারোয়ান সেটা নিয়ে চলে গেল ভেতরে। একটু পরে এলো। বললে, ভেতরে চলুন, বাবুরা আপনার জন্যে বসে আছেন। বাবুরা মানে? মানে ডিরেক্টর রায়বাবু, প্রডিউসার শ্যামলবাবু আর মালা দিদিমণি। কোথায়? অফিস রুমে। ঠিক আছে, চলো। ভেতরে যায় প্রশান্ত। সে ঢুকতেই তারা এমনভাবে অভ্যর্থনা জানায় যা অপ্রত্যাশিত। আসুন স্যার, আসুন। মালা হাসে। প্রশান্ত তাকায় অন্যদিকে। রায়বাবু বলে, শুনলাম আপনি একটি অদ্ভুত রিয়ালিস্টিক চমৎকার কাহিনী লিখেছেন। হ্যাঁ, লিখেছি। তবে তা চমৎকার কিনা তা জানি না আমি। মালা দেবী সার্টিফাই করলেন। উনি আবার খ্যাত ঔপন্যাসিক, যা তা কাহিনী পছন্দ হয় না। তাই নাকি? হ্যাঁ, আপনার তো নাম আছে বাজারে, ভালো ছোট গল্প লেখেন। তা আছে, তবে এটি কেমন হবে? বেশ তো, শোনান না। হ্যাঁ, প্রশান্ত বলল। রায়বাবু বললেন, ট্র্যাজেডি না কমেডি? সেটা শেষ করিনি, দুভাবে লিখেছি, যেটা মনোপুত হয় আপনাদের। দুভাবে? হ্যাঁ, এটা মন্দ নয়, যে কোনোভাবে শেষ করা যাবে সময় অনুযায়ী। তা বটে। প্রশান্ত গল্প শোনাতে থাকে। প্রতিটি দৃশ্য শোনার পর ওরা খুশি খুশিভাবে মুখ চাওয়াচাওয়ি করেন। দুরকম শেষ অধ্যায় শোনায় প্রশান্ত। মিস্টার রায় বলেন, ট্র্যাজেডিই ভালো। প্রডিউসার বলেন, না না, কমেডিটাই ভালো। তা হোক, সেটা পরে স্থির করব আমরা। ঠিক আছে, তাই হবে, বলে প্রশান্ত। প্রডিউসার বলেন, দক্ষিণা কত দিতে হবে এবার বলুন তো। আপনারা কত দিতে চান? 10-এর বেশি পারব না। প্রশান্ত ভাবে 10টার মানে কি? 10,000 না 10,000? তার ভাবনা ছিন্ন করে মিস্টার রায় বলেন, জানেন তো বাংলা ছবি, 10,000-এর বেশি দেওয়া তাই সম্ভব হয় না। ঠিক আছে। তক্ষুনি একটা কাগজে সই করে 10,000 টাকার চেকটা নেয় প্রশান্ত। তারপর বলে, তাহলে চলি। এটা ভালো চললে আবার দেখা করব। ভালো চললে মানে? দুর্দান্ত হিট ছবি হবে। তবে একটা কথা। কি বলুন? মাঝে মাঝে একটু পাল্টাবার যদি দরকার হয় তাহলে। প্রশান্ত হাসে। হাসছেন যে? হাসছি এই জন্য যে সাহিত্যে পাল্টানো আমি পছন্দ করি না, তবে সিনেমাতে তো তা করতেই হবে। আপনি মানেন এ কথা? নিশ্চয়ই, কিন্তু অনেক সাহিত্যিক আবার গোঁ ধরে পাল্টানো চলবে না। তাই নাকি? হ্যাঁ, সাহিত্যের দাম সাহিত্যিক বুঝতে পারেন, তবে সিনেমার টেকনিক তাদের থেকে আপনারা কম বোঝেন না। মিস্টার রায় বলেন, নিশ্চয়। যা হোক, প্রশান্ত ধীরে ধীরে বেরিয়ে আসে বাইরে। গেটের সামনে দাঁড়িয়ে সে ট্যাক্সি খুঁজতে থাকে, কিছু পায় না। হঠাৎ দেখে মালা বেরিয়ে এসেছে তার গাড়ি নিয়ে, ড্রাইভার চালাচ্ছে। মালা বলে, উঠে এসো। আমি? হ্যাঁ, কিন্তু? কোনো কিন্তু নয়, আমার পাওনাটা এখনো পাইনি। তোমার পাওনা? নিশ্চয়। ও গল্পের অর্ধেকটি তো আমার দেওয়া, আমার জীবন ওতে অর্ধেক জড়িত, তাই তার মূল্য। প্রশান্ত হাসে, বলে, নিশ্চয় পাবে। তবে চলো। প্রশান্ত গাড়িতে ওঠে। গাড়ি ছুটে চলে মালার বাড়ির দিকে। গাড়ি থেকে নেমে দুজনে উপরে যায়। মালা পোশাক পাল্টে আসে।
প্রশান্তকে বলে, যাও বাথরুম থেকে স্নান করে এসো, নতুন জুতো পাঞ্জাবি আছে, পরে এসো। হঠাৎ, নিশ্চয় তুমি কথা রেখেছ, তাই আমি খুশি হয়ে তোমাকে এটা দিলাম। কথা রেখেছি নিশ্চয়ই, কিন্তু আমার আদর্শ উপন্যাসের তুলনায় এ কাহিনীতে কী বা তেমন আছে? তুমি ভাবছ? কিছুই ভাবছি না। তার মানে গল্প খারাপ হলে মিস্টার রায় তা কখনো নিতেন না। তা বটে, তাহলে কাহিনী ভালো? নিশ্চয় চলবে, ভয়ঙ্কর চলবে। তুমিই বিচার করবে এরপরে ওটা ভালো হবে কিনা। কিন্তু এর 12 আনা তো আমাদের জীবন নিয়ে লেখা, তাই তো ভালো হবে। জীবন নিয়ে লিখলে তা ভালো হবে বলে কেন তোমরা মনে করো? আমরা নয়, সকলে করে। তা তো জানি, আর তাই সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু মাঝে মাঝে তো আমি বাস্তব জীবনের অনেক কিছুকে ঠাট্টা উপহাস করেছি। তা তো করবে, তা জানতাম। কেন? কারণ জীবনে তুমি সফল হতে গিয়ে পারোনি, তাই এটা স্বাভাবিক। তুমি জানতে আমি এরকম করে লিখব? জানতাম, তাই তো বুঝেছিলাম যে গল্পটি তোমার হাতেই জমবে। জমেছে নিশ্চয়ই, কিন্তু একটু জোলো হবে না তো? না। কোনটি ভালো হবে, ট্র্যাজেডি না কমেডি? তা এখন বলবো না। তুমি ঠিক করে রেখেছ? রেখেছি। তবু বলবে না? না। একটু হাসে মালা, তারপর বলে, এবার আমার পাওনাটা? সবটাই তুমি নাও, বলে টাকা বের করে দেয় প্রশান্ত। আর তুমি? আমাকে যা দেবে। মালা হাসে, বলে, আমার পাওনা টাকার পাওনা নয়, আমার দাবি। ঠিক আছে, চিন্তা করি। এখনো করনি? না। কেন? এ দুদিন তো গল্প ভাবতে ভাবতেই কেটে গেল। অন্য ভাবনা কখন ভাবব? ভাববে আজই। না, তা হয় না। কেন? কারণ কিছু নেই, আমার ইচ্ছা। বেশ, তবে একটা কথা। কি কথা? তুমি রোজ আসবে এখানে? কেন? তোমার পরবর্তী সব গল্প তো লিখে রাখতে হবে এখন। এখনই? হ্যাঁ, কারণ মিস্টার রায় 3 মাসে শুটিং শেষ করেন। তারপর শেষ হলেই তো সব প্রযোজক ছুটে আসবে। ছুটে আসবে কেন? তোমার গল্পের জন্য। কিন্তু এই সামান্য গল্প। এটা সামান্য নয়, এটা ভালো ছবি হবেই। তবে এরপরে টাকার জন্য যা লিখবে তা সামান্য হতে পারে অবশ্য। টাকার জন্য লেখে তো সস্তা সাহিত্যিকরা। মালা হাসে। হাসছ কেন? কোনো সাহিত্যিকই চান না সস্তা কাহিনী লিখতে, তা জানো? জানি, কিন্তু চেষ্টা করলেও জোর করে ভালো লেখা বের হয় না কখনো, তাই সস্তা হয়ে যায়। তবে তোমার কাহিনী তো সস্তা হয়নি, কারণ জোর করে তুমি এটি লেখনি। এটি তোমার বাস্তব চিন্তার প্রতিফলন। তুমি ঠিক জানো? নিশ্চয়, আমার তাই ধারণা। তাই বলছি, এরপরে চেষ্টা করে ভালো লিখতে গেলেও তা ভালো হবে না। তখন কি তোমার ওই আদর্শ উপন্যাসটিও আদর্শ নাও হতে পারে। কি বলছো তুমি? ঠিকই বলছি। দেখো, এককালে সাহিত্য বুঝতাম না, তবে এখন পড়ে পড়ে অনেক শিখেছি। ভালো লেখা জোর করে হয় না, হঠাৎ একদিন তা আপনি এসে যায়। যেমন হঠাৎ একদিন ইচ্ছা না করলেও কোনো বৈজ্ঞানিক নতুন আবিষ্কার করে ফেলেন। তা কি সত্যি? নিশ্চয়। সাহিত্য, বিজ্ঞান, দর্শন, শিল্প সব বিষয়ে এক কথা। র্যাফেল জানতেন না যে তার আঁকা চিত্রই শ্রেষ্ঠ চিত্র হবে, তবে পরে তিনি চেষ্টা করেও তার চেয়ে ভালো আঁকতে পারেননি। দা ভিঞ্চি জানতেন না যে মোনালিসাই হবে তার শ্রেষ্ঠ চিত্র। লু হানসুন জানতেন না যে
তার গ্রোথ অব দি সয়েলই হবে শ্রেষ্ঠ সৃষ্টি। তাই বলছিলাম যে তুমি ইচ্ছা করলেই তোমার শ্রেষ্ঠ সৃষ্টিকে সৃজন করতে পারো না, বুঝলে? তবে তো হতে হয় নিয়তিবাদী। নিশ্চয়ই। তবে আর শিল্পীর মর্যাদা কি রইল? তা থাকলো নিশ্চয়ই, কারণ ওই শিল্পীর হাত দিয়ে তার সৃষ্টি হলো, অন্যের হাত দিয়ে তা হতো না। একজন সাহিত্যিক বা শিল্পী অনেক লিখে যান, তবে তার মধ্যে তার কোনটা যে শ্রেষ্ঠ হবে তা সে নিজে কখনো বলতে পারে না। তার কাজ চেষ্টা করা, কিন্তু সার্থকতা অন্য জিনিস। প্রশান্ত চুপ করে, একটু থেমে বলে, তা তো হলো, কিন্তু এখন আমি কি করব এই টাকাগুলি নিয়ে? যা সবাই করে। তুমি এরপর তোমার সমস্ত প্রয়াস দিয়ে লিখে যাবে। মনে রেখো, তুমি আর একটাকেই জোর করে শ্রেষ্ঠ বানাতে পারো না, কারণ শ্রেষ্ঠ লেখনী হয়তো বেরিয়ে আসবে পূর্ণ অজ্ঞাতসারে। তা হতে পারে। চিন্তা করে প্রশান্ত বলে, যাক, কথা অনেক হলো। বলো কি খাবে? মাংস আর মাছ দুটোই আছে। ভাত না রুটি? রুটি। ঠিক আছে, কিন্তু শ্যাম্পেন আর নেই। আজ তা চাইও না। কেন? কারণ একদিন যা শিক্ষা দিয়েছ। প্রশান্ত হাসে। মালা বলে, আমিও তা জানতাম, তাই পরদিনেই ঘরে যত উপহার পাওয়া মদ ছিল সব বিক্রি করে দিয়েছি। সত্যি? হ্যাঁ, তা না হলে এগুলি আমার মাথা না খেলেও তোমার ক্ষতি তো করতে পারে। তা বটে, ভালোই করেছ। মালা উঠে দাঁড়ায়। কোথায় চললে? পাশের ঘরে। হঠাৎ? বা, খাবার আনতে বলবো না? তা বটে। একটু পরে খাবার আসে। মালা আর প্রশান্ত খেতে বসে। খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে যায়। 6টা বাজে। মালা বলে, একটা কথা। কি? বহুদিন তোমার সঙ্গে বেড়ানো হয় না। চলো আজ একটু বেরিয়ে আসি। কোথায়? তুমি কোথায় যেতে চাও? যেখানে বলবে। না, তা নয়। তবে চলো একটু দক্ষিণেশ্বর যাব। হঠাৎ ভক্তি? ভক্তি নয়, মায়ের কাছে আমার একটু কৃতজ্ঞতা নিবেদন। তার মানে? মানে তুমি সত্যি আজ আসবে কিনা তা জানতাম না, তাই মার কাছে মানত করেছিলাম। কি মানত? বলে প্রশান্ত হাসল। আজ তুমি গল্প লিখে নিয়ে এলে, মার কাছে ভোগ দেব। বাহ, এত মাকে ঘুষ দেওয়া? না, তা নয়। এটা হলো আমার মনের ভক্তি নিবেদন। বাহ, বেশ বলেছ তো। হ্যাঁ, এখন ওঠো। দুজনে নিচে নেমে আসে। মালা গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, সোজা চলো দক্ষিণেশ্বর। আচ্ছা মাইজি। ড্রাইভার গাড়ি চালায়। এতক্ষণ শুনলেন সাহিত্যিক বিমল মিত্রের লেখা উপন্যাস চাওয়া পাওয়ার 2য় পর্ব। পরের পর্ব নিয়ে খুব শিগগির হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।